স্বাগত একাত্তরের খেলাযোগের সাথে আছি আমি কোহিনুর কণা। ফিফা বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেছে, ড্র হয়ে গেছে। কোন গ্রুপ কঠিন সহজ, আর্জেন্টিনা কোন গ্রুপে পড়লো, তাদের প্রতিপক্ষকে, এবং অবভিয়াসলি ব্রাজিল তারা কাদের সাথে খেলবে, পর্তুগাল তো আছে। সবকিছু নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। ফয়সাল তিতুমির, শুভ সকাল। আপনার জন্য তো দিনটা খুবই ভালো। আপনার যে দলের সাপোর্ট করেন আর্জেন্টিনা খুবই ইজি বিজি একটা গ্রুপে পড়ে গেছে, খুব ইজিতেই চলে যাবে। রাইট। সো যেরকম 22-এ ওয়ার্ল্ড কাপ দিয়ে দিয়েছে ফিফা, আর্জেন্টিনাকে গিফট করেছে না নানান ভাবে চক্রান্ত করে। চাইলে দিতে পারে, কিভাবে এবারও হয়তো দিয়ে দিতে পারে। ট্রাম্পকে পিস প্রাইজ দিয়েছে, এইভাবে তো দিতেই পারে। না সেটাই, মানে এটাই আসলে মজা ওয়ার্ল্ড কাপে না। ওয়ার্ল্ড কাপ আসছে এই ধরনের ব্যান্টার গুলো চালু হয়েছে, বাট আর্জেন্টিনা মাস্ট বি ভেরি লাকি ওয়ান সেকেন্ড। কারণ এই গ্রুপটার এখন ইকুয়েশন আমি দেখছিলাম যে অন্যদের রিয়াকশনে তারাই বলছিলেন, আলজেরিয়ার কোচ বলছিলেন যে এই গ্রুপে আসলে আমাদের তিনটা দলেরই লড়াই থাকবে একটাই সেকেন্ড স্পটের জন্য। যদিও এবারে আসলে থার্ড 8টা দলও সুযোগ পাবে, সব মিলে একেবারে ওয়াইড ওপেন। বাট আপনি আর্জেন্টিনাকে নিয়ে যে খোঁজাটা দিয়েছেন, এইটা আসলে এই খোঁজাটা মজার, এটা চলতে থাকুক ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। সো একই সাথে ব্রাজিলকেও আসলে চিন্তা করতে হবে যে তাদের রাস্তাটা এত সহজ না আর্জেন্টিনার মতো। কিন্তু যদি সত্যিকার অর্থে কথা বলতে যাই, আমাদের তো এখনো 2022 বিশ্বকাপের যে রেস সেটাই কাটেনি, রাইট? সেটাই কাটেনি, রাইট। মানে এমন একটা বিশ্বকাপ গিয়েছে, অন্য কোন বিশ্বকাপে কোন ম্যাচে কি হয়েছে আমরা হয়তো সেভাবে বলতে পারবো না। ওই বিশ্বকাপটা এখনো আমরা মনে করতে পারি। সেটা কি শুধুমাত্র আর্জেন্টিনা বিশ্বকাপ পেয়েছিল, এটা একটা বড় কারণ কিনা? অবভিয়াসলি এটা তো একটা বড় কারণই। একই সাথে একটা খুব এপিক ফাইনাল আমরা দেখেছি। এমবাপ্পে, লিওনেল মেসি, আর্জেন্টিনা, এবং দেখেন আমাদের ধরুন সবচেয়ে স্মরণীয় বিশ্বকাপগুলোর মধ্যে একটা মনে করা হয় 2002 বিশ্বকাপ বাংলাদেশে। কেন? কারণ তখন ব্রাজিল জিতেছিল সবশেষ, এবং একটা হিউজ সাপোর্ট বেস আছে। এরপরে আসলে যে দলগুলো জিতে এসেছে কারোরই, ধরুন আর্জেন্টিনা 2014-তে ফাইনালে গিয়ে হেরেছে, সেটাও অনেক বেশি বরং অ্যাট্রাকটিভ ছিল। ব্রাজিল 7 গোল খেয়েছে, এগুলো মানুষ মনে রাখে কেন? ওই ঘুরে ফিরে ব্রাজিল আর্জেন্টিনার জন্য। সো এগেন 2022 আসলে এটা একটা বড় কারণ। কিন্তু যেহেতু আমার একটু মনে পড়ে গেল, আপনি গত বিশ্বকাপের কথা বললেন, এবার আর্জেন্টিনার মিশন শুরু হচ্ছে আলজেরিয়ার এগেনস্টে। গতবার কিন্তু প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরেছিল, এবং আলজেরিয়ার টিম আফ্রিকার মধ্যে তারা ওয়ান অফ দ্য টপ টিম। সো তাদের সঙ্গে আসলে খেলতে হবে। ব্রাজিলের কি অবস্থা? সবাই বলছে ব্রাজিল খুব টাফ গ্রুপে পড়ে গেছে, মরক্কোকে খুব বেশি ভয় দেখানোর চেষ্টা করছে আর্জেন্টিনান সমর্থকরা। তারা বলছে ব্রাজিলের খবর আছে, কিছু একটা হয়ে যেতে পারে। কিন্তু গেল বিশ্বকাপটা মরক্কোর জন্য দুর্দান্ত গিয়েছে, ঐতিহাসিক একটা বিশ্বকাপ তারা করেছে। কিন্তু সেটার সাথে তো যদি কম্পারিজন করি, বিশ্বকাপে ব্রাজিল অন্যরকম একটা ব্যাপার থাকে, অন্যরকম একটা দল। বিশ্বকাপে ব্রাজিল অন্যরকম দল থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ধরুন ব্রাজিলের আপনি যদি ফুটবলটা এখন ফলো করেন রিসেন্ট টাইমে, মানে এই দলটার মধ্যে সবসময় একটা যে এক্স ফ্যাক্টর থাকতো সেটার একটা মিসিং আছে। আঞ্চলিকতে রিসেন্টলি দায়িত্ব নিয়েছেন এবং চেষ্টা করছেন দলটাকে গুছিয়ে আবারও ট্র্যাকে ফেরাতে, বাট ব্রাজিলের আসলে ওই যোগ বনিতটা আসলে মিসিং বেশ অনেক বছর হলো। ফলে এটা একদিক দিয়ে ভালো হয়েছে, ফার্স্ট রাউন্ড থেকে তারা একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবে, কোনো ইজি ম্যাচ তারা পাচ্ছে না। মরক্কোর সঙ্গে যে খেলাটা ব্রাজিলের, এটা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে আপনি যদি গ্রুপ স্টেজগুলোর দিকে তাকান, প্রবাবলি সেকেন্ড হাইস্ট র্যাঙ্ক দুটো টিম মুখোমুখি হচ্ছে, কারণ মরক্কোর র্যাঙ্কিং হচ্ছে 11তে, এবং এই দলটা ধরুন 2022-এ যে দলটা খেলেছে আমার মনে হয় মোরলেস সেই প্লেয়াররা থাকবে। ফলে ব্রাজিলের জন্য বরং ভালোই হয়েছে আমি বলবো, যে নিজেদেরকে একটু টেস্ট করে নেওয়া। কারণ এখানে হচ্ছে ওই একেবারে গ্রুপ চ্যাম্পিয়নই যে হলে বা গ্রুপ মানে একটা ম্যাচ হেরে গেলে আপনি টুর্নামেন্টে বাদ পড়ে যাবেন, এরকম ইকুয়েশন খুব কমই আসবে। অনেক সুযোগ থাকবে, যেহেতু রাউন্ড অফ 32 প্রথমবারের মতো হচ্ছে, দলের বিশ্বকাপ এই সুযোগটা অনেক বেশি পাওয়া যায়। কিন্তু ব্রাজিলের জন্য আমি বলবো এটা একটা অ্যাসিড টেস্টই হবে, কারণ তাদের কোয়ালিফাইং যে তারা খুব ভালো করেছে তা না। নেইমারকে নিয়ে অনেক আলাপ হয়েছে, ফলে ভিনিসিয়াসরা যদিও দারুণ ফর্মে আছেন, কিন্তু ন্যাশনাল টিমে আসলে ব্রাজিলের ওই ব্রাজিলটাকে ধরুন 2-এর বা ইভেন 6-এরও মিসিং আছে অনেক বছর হলো। কার্লো আনচেলত্তিকে আনা হয়েছে হেক্সামিশন পূরণ করার জন্য। এই হেক্সামিশনের গল্প 2002-এর পর থেকে আমরা শুনে আসছি, 6, 10, 14, 18 3 নম্বর। এক্স্যাক্টলি। সো এবার আসলে ওয়েটার পালা, 36 বছর করেছিল আর্জেন্টিনা অপেক্ষা। ব্রাজিলের কত হলো? এটা 24 বছর চলছে। সো লেটস সি। প্রশ্নটা হলো যে কি মনে করছেন যে কার্লো আনচেলত্তিকে আনার জন্য, মানে আনা হয়েছে যে কারণটার জন্য, সেটার পথে আসলে কোন জায়গাটা এই মুহূর্তে ব্রাজিল অবস্থান করছে? এবং সবথেকে বড় যেটা প্রশ্ন, নেইমারকে নিয়ে কার্লো আনচেলত্তির অবস্থান। একবার এক এক কথা শোনা যায়, কখনো শুনি যে তিনি ফিট না, তাকে ফিটনেস টেস্টে একেবারে পাশ করতে হবে, 6 মাস তাকে ফিট থাকতে হবে। আবার দেখতে পাই যে সান্তোসে নেইমার খেলছে সেই জায়গাটাতে। আবার কখনো শুনছি যে নেইমারকে তার পজিশন বদলাতে হবে ব্রাজিলে খেলতে হলে। এই যে এই জায়গাটা এখন ধরুন ব্রাজিল দলটাই অলওয়েজ কোনো না কোনো সুপারস্টার, যেটা সারা বিশ্ব ফুটবলের। ধরুন লেটস সে নেইমারের সঙ্গে এই আপনি যে ইনজুরির কথা বললেন, এটার সঙ্গে আসলে
অনেকটা রোনালদো 98-এর আপনি মেলাতে পারেন। সেবারও রোনালদোর এরকম ইনজুরি কনসার্ন ছিল, তারপরও কোচ তাকে নামিয়েছিল বিকজ অফ দিস প্রেশার, পাবলিক ডিমান্ড। এবং ব্রাজিলের আপনি যখন কোচ হবেন তখন আসলে এই জিনিসগুলো আপনাকে সামলাতে হবে, এবং কার্লো আনচেলত্তি সেটা কতটা ভালোভাবে সামলাতে পারবেন আমি জানি না। বিকজ আপনি যদি নেইমারের দিকে তাকান, তার কারেন্ট ফর্ম সবকিছু মিলিয়ে আসলে বিশ্বকাপে নেইমারকে হয়তোবা তিনি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন হয়তো তিনি রাখতে চাইবেন না বা মনে করবেন না যে আসলে নেইমারকে তার দরকারই আছে এই দলে। কিন্তু আবার এই যে ইমোশন, পাবলিক যে প্রেশার, সেইটা সামলানোটা আসলে একটা ব্রাজিলের মতো একটা দলের কোচের খুব বড় চ্যালেঞ্জ। আদারওয়াইজ ব্রাজিলের ধরুন যেটা বলছিলাম যে এখন যারা আছেন, এবং ইনফ্যাক্ট ক্লাব ফুটবলে ব্রাজিলের এই ন্যাশনাল টিমে যারা আছেন তাদের প্রত্যেকে খুব ভালো ফর্মে আছেন। আমি শুধু ভিনিসিয়াসের কথা বলেছি, কিন্তু একই সঙ্গে ধরুন যারাই সুযোগ পাবেন, সেটা ফার্মিনোই হোক, তারা প্রত্যেকে তার জায়গায় খুব ভালো করছেন প্রত্যেকটা দলে। কিন্তু ওই যে ওই ন্যাশনাল টিমে আসলে এই কাজটা করতে হবে কার্লো আনচেলত্তিকে, তাদেরকে একসঙ্গে ঠিকমতো হচ্ছে না, সেজন্যই তারা তাদের বিশ্বকাপের বাছাই পর্বটা আসলে সেইভাবে মানে তাদের ইতিহাসে সবথেকে খারাপ ভাবে তারা শেষ করেছে। কোন ম্যাচটা এবারের ওয়ার্ল্ড কাপে মানে মানুষজন দেখতেই চাইবে, বা আমরা যদি ওইভাবে বলি বক্স অফিস কাঁপাবে? মানে গ্রুপ স্টেজের কথা যদি বলেন তাহলে তো অবশ্যই ফ্রান্স ক্রোয়েশিয়া 2018-এর সেমিফাইনালের একটা রিপিট আমরা দেখতে পাবো। ফ্রান্স এবং ক্রোয়েশিয়া মুখোমুখি হবে, একই গ্রুপে আছে এই দুটো। না, ফ্রান্স ক্রোয়েশিয়া অন্য গ্রুপ, ফ্রান্স সেনেগাল নরওয়ে আই গ্রুপে আছে। ক্রোয়েশিয়ার সঙ্গে সম্ভবত ক্রোয়েশিয়া ইংল্যান্ড, রাইট এটার কথা বলছিলাম। 2018-এর সেমিফাইনাল যে ম্যাচে ইংল্যান্ড হেরেছিল, ক্রোয়েশিয়া জিতে ফাইনালে গেল। সো দ্যাটস দ্য মানে সবচেয়ে বড় ম্যাচ আপনি যদি তাকান। এর বাইরে প্রবাবলি বিগ ম্যাচ হচ্ছে অবশ্যই ব্রাজিলের ম্যাচটাই বলতে হবে। এছাড়া আসলে ফ্রান্স সেনেগাল যদি বলি 2002 ওয়ার্ল্ড কাপে এই সেনেগালের কাছে প্রথম ম্যাচে হেরেছিল। সো ওইটার তো একটা মেমোরি থাকবে, এবং কোচ সেটা নিয়ে বলেছেন যে সেনেগাল আসলে সবসময় যখন ফ্রান্সের এগেইনস্টে খেলে তারা একটু বাড়তি মোটিভেটেড থাকে, সেটা হবে। এছাড়া আমার মনে হয় যে ইন্টারেস্টিং হবে যে এই যে ধরুন নতুন দলগুলোকে আসলে দেখা, নতুন 4টা দল আছে এবারে, উজবেকিস্তান, কেপ ভার্দে, জর্ডান এবং কুরাসাও। মজার ব্যাপার হচ্ছে বিশ্বকাপ দিয়ে আমরা অনেকগুলো দেশের নাম জানি, সবসময় বাংলাদেশের ক্ষেত্রে এটা হয়। এর আগের একবার বিশ্বকাপে দেখা গেল হন্ডুরাস এত জনপ্রিয় হয়ে গেল বাংলাদেশে। এবারও যেমন কুরাসাওয়ের একটা রেকর্ড আছে, তারা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ইতিহাসের সবচেয়ে স্মলেস্ট কান্ট্রি হিসেবে তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে। ক্যারিবিয়ান একটা দ্বীপপুঞ্জ, 2010 সালে মাত্র তারা স্বাধীন হয়েছে, এবং তারা যখন বিশ্বকাপে খেলতে আসছে এটা একটা বিরাট ব্যাপার। উজবেকিস্তানের আবার আরেকটা মজার ব্যাপার আছে, উজবেকিস্তানের কোচ হচ্ছে বিশ্বকাপ জয়ী ইতালিয়ান ক্যাপ্টেন ক্যানাভারো। সো এই জিনিসগুলো আসলে বিশ্বকাপ ফুটবলটাকে অনেক বেশি ইন্টারেস্টিং করে, মজার করে। সো আপনি ফার্স্ট রাউন্ডের দিকে তাকালে শুধুমাত্র আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড ক্রোয়েশিয়া ম্যাচটা অনেক বেশি হাই ভোল্টেজ। আরেকটা হচ্ছে আমি বলতে যেটা চাচ্ছিলাম, ফ্রান্স এবং নরওয়ে। সো দুই টপ স্কোরারের মুখোমুখি হওয়াটা, এমবাপ্পে এবং হ্যালান্ড, আমরা রিপোর্টেও দেখছিলাম এই মুহূর্তে এই দুজনে, একজন ইপিএল এর টপ স্কোরার, একজন লা লিগার টপ স্কোরার। কিন্তু আমি দেখছিলাম ইকুয়েশন, যেটা এখন আমরাও আসলে মিলাবো, আচ্ছা আর্জেন্টিনা কোথায় কার সঙ্গে দেখা হতে পারে, ব্রাজিলের কার সঙ্গে দেখা হতে পারে, এবং সেটাতে দেখছিলাম যে বেশ ইন্টারেস্টিং কিছু ইকুয়েশন আছে। আর্জেন্টিনার সঙ্গে পর্তুগালে দেখা হয়ে যেতে পারে কোয়ার্টার ফাইনালে গিয়ে, যদি তারা রাউন্ড অফ 16 এবং 32 পার হয়ে আসে। একইভাবে থাকতে হবে খুব সম্ভবত, রাইট। এবং একইভাবে রাউন্ড অফ 16 থেকে আসলে আমরা সব বিগ ম্যাচগুলো দেখা শুরু করব। এবং নর্মালি যেটা হতো গত বিশ্বকাপ পর্যন্ত, আপনি দেখবেন গ্রুপ স্টেজে আমরা অনেকগুলো টপ র্যাঙ্ক দলের মধ্যে মুখোমুখি হতে দেখি। এই বিশ্বকাপে আমরা যেটা বললাম, গ্রুপ স্টেজে মাত্র 2টো ম্যাচ পাচ্ছি, টপ 10-এর মাত্র একটা ম্যাচ আছে, যেটা হচ্ছে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার। কিন্তু রাউন্ড অফ 32 দেখবেন যে অনেক আরামে, অনেকটা এক পেশে ম্যাচ। আমরা দলের আপনি নাম দেখলে বুঝে যাবেন আচ্ছা ওরা ফেভারিট। অঘটন তো ঘটবেই এর বাইরে চিন্তা করলে, কিন্তু রাউন্ড অফ 16 থেকে অ্যাকচুয়ালি ম্যাচগুলো ইজ গোইং টু বি ভেরি ভেরি টাইট। ফিফা তো এবার আসলে চাইছিল যে তেমনটাই হোক, মানে টপ র্যাঙ্কিং এ যারা আছে তারা যেন ফার্স্ট রাউন্ডে আসলে মুখোমুখি না হয়ে যায়, কারণ বাদ পড়ার একটা সংখ্যা তৈরি হয়ে যায়। সেই জায়গা থেকে তো এই ব্যাপারটা অ্যাভয়েড করা হচ্ছে। এবার যেহেতু আগে আমরা দেখতাম গ্রুপ পর্বের পরেই নকআউট স্টেজ শুরু হয়ে যেত, এবার তো রাউন্ড অফ 32 আছে, তারপরে এটা একটু লেন্দি হবে নাকি? এখন লেন্দি তো অবশ্যই। আপনি দেখেন বিশ্বকাপের ড্রটা দেখছিলাম, ড্রয়ের মূল অনুষ্ঠানে শুরু হয়েছে প্রায় 1.5 ঘন্টা পরে, মানে প্রথম 1.5 ঘন্টা শুধুমাত্র বক্তব্য, নানান কথাবার্তা, আলোচনা, ট্রাম্পকে পিস প্রাইজ দেওয়া হলো, এবং একটা কথা শুরু হয়েছে বা আলোচনা হচ্ছে কালকের অনুষ্ঠানের পরে। ফিফাকে সবসময় বা ফুটবলটাকে সবসময় মনে করা হতো একটা অরাজনৈতিক জায়গা। এখানে ধরুন কোনো পলিটিক্যাল ব্যানার অ্যালাউ না, স্লোগান অ্যালাউ না, অ্যাক্টিভিজম অ্যালাউ না। সেই জায়গায় ট্রাম্পকে পিস প্রাইজ দেওয়া মনে হচ্ছে এটা পলিটিক্যালি মোটিভেটেড, এবং ড্র অনুষ্ঠান অনেক বেশি যেন পলিটিসাইজড করার একটা চেষ্টা ছিল ফিফার। ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্প তারা খুবই ভালো বন্ধু, এবং সেটার প্রমাণ আমরা পেয়েছি ড্র সেরেমনিতে। এর আগে আমরা দেখেছি ডিনারে। এক্স্যাক্টলি। এবং আজকে আবার সেম রাত 11টা থেকে কিন্তু ওই যে কিক অফ টাইম এবং ভেন্যুগুলো চূড়ান্ত করা হবে, সেটাও এরকম লাইভ ব্রডকাস্ট করবে ফিফা। সো ওই আলোচনাটা আছে যে আপনি যদি 1.5 ঘন্টা পরে একটা অনুষ্ঠান শুরু হয়েছে এবং 1 ঘন্টা লেগেছে ড্রটা হতে,
এবং কয়েকবার চেঞ্জ করতে হয়েছে, অনেক কিছু কনফিউশনও ছিল যে আচ্ছা এই দলটাকে কেন এই গ্রুপে দেওয়া হচ্ছে না, কারণ ইউরোপের ছাড়া বাকি কন্টিনেন্টগুলো থেকে একটা দলই থাকবে একটা গ্রুপে, সেটা করতে গিয়ে ড্র অনুযায়ী ধরুন এই দলটা হয়েছে গ্রুপ এ তে, কিন্তু সেটা দেওয়া হয়নি কারণ আগে থেকে ওখানে ওই মহাদেশে আরেকটা আছে, তখন তাকে গ্রুপ বি তে পাঠানো হয়েছে, ফলে সময় লেগেছে ড্রতে, এবং ম্যাচগুলো আসলে তাই হবে, লেন্দি হবে এবং এবার বেশ একটু কিছু বোরিং জটিলও ম্যাচ ছিল, হবে, তাই না? জটিল ছিল, বেশ জটিল ছিল। কিন্তু ধরুন কিছু একপেশে ম্যাচ তো আসলে হবে। ধরুন এই যে আমরা যেটা বলছি নতুন যে দলগুলো এসে, ধরুন কুরাসাও প্রবাবলি তাদের খেলতে হবে ধরুন জার্মানির সঙ্গে, এবং এই সমস্ত ম্যাচে কি হতে পারে মানে চিন্তা করলেও আসলে আমরা কি মায়া একটা লাগে ম্যাচ এই মিস দলগুলোর করে জন্য। যাচ্ছি কিনা? পর্তুগাল কলম্বিয়া, রোনালদো পর্তুগাল ভার্সেস কলম্বিয়া, রদ্রিগেজ। রাইট। পর্তুগালের তো আসলে অবভিয়াসলি রোনালদোর জন্য, আমরা ব্রাজিল আর্জেন্টিনার কথা বলছি, বাট শুধুমাত্র রোনালদোর আসলে অনেক বড় ফ্যান গ্রুপ তো আছেই বাংলাদেশে, এবং একই সাথে পর্তুগালেরও, যারা আসলে মূলত রোনালদোকেই পছন্দ করেন। পর্তুগালের রদ্রিগেজ আর রোনালদো খুব সম্ভবত একসাথে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিল সেই তারা রিয়াল মাদ্রিদে খেলেছেন একসাথে, অবভিয়াসলি তারা সতীর্থ ছিলেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটাই যে এখনো ধরুন আমরা যে কথা বলছি লিওনেল মেসি, কোথাও কিন্তু অফিসিয়ালি বলা হয়নি আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি বিশ্বকাপ খেলছেন, স্টিল দ্যাটস মানে ডিসকাশন, অবভিয়াসলি আমরা ধরে নিচ্ছি খেলছেন। তো যেটা মজার ব্যাপার হচ্ছে যে রোনালদো এবং মেসির দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে এই ওয়ার্ল্ড কাপে, যদি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 16 এবং 32 পার হয়ে যেতে পারেন, কোয়ার্টার ফাইনালে দুটো দলে দেখা হবে, হুইচ উইল বি ভেরি ভেরি এটা এক্সাইটিং। প্রথমবারের মতো খুব প্রথমবারের মতো, সম্ভবত, এবং obviously। এটা যদি এবার হয়ে যায় মানে এর চাইতে দুর্দান্ত বা মেমোরেবল ম্যাচ চাওয়ার আর কিছু হতে পারে না আসলে ফুটবল ওয়ার্ল্ড ফ্যানদের কাপ জন্য। ফাইনালে কে যাবে সেসব একদম। নিয়ে হয়তো কেউ ভাববেও একদম, না, একদম। তার আগে এই ম্যাচটা নিয়ে চিন্তা করবে। যাই হোক, যেটা আসলে আমরা শুরুতেই বলেছি যে ওয়ার্ল্ড কাপের এখনো অনেকটা লম্বা সময় বাকি আছে, কিন্তু তারপরে উত্তেজনা শুরু হয়ে গেছে, কারণ ফিফা ওয়ার্ল্ড কাপ এটা রাইট, মানে বিশ্বকাপের- ধরুন মনে হচ্ছিল না বিশ্বকাপটা আসছে আছে অনেক দূরে এখনো, কিন্তু এই ড্র অনুষ্ঠানের পরে আসলে এখন আমরা ফিল করতে পারছি ইয়েস ওয়ার্ল্ড কাপ ইজ হিয়ার, কারণ আমরা এখন হিসাব করছি আচ্ছা কোন দলের সাথে কার খেলা, কবে কোন ম্যাচ, যারা টিকিট কেটেছে তারাও এখন দেখছে আচ্ছা সে কোন ম্যাচে তাহলে দেখতে পারছে, কাকে দেখতে পারবে। সো এখন আপনি সামনে যত দিন যাবে দেখবেন যে সামনে কোয়ালিফাইং গুলো আবার হতে থাকবে, মার্চে ইউরোপ থেকে আরো 4টা দল আসবে, এবং ইতালি এবার আসতে পারে, মানে এইবারও যদি ইতালি আসতে না পারে, 48টা দল হয়েছে, হ্যাঁ, ইউরোপের এবার- স্লট বেড়েছে, বাট স্টিল ইতালি ইজ ইন ডিফিকাল্ট সিচুয়েশন। তাদের নেদারল্যান্ডের সঙ্গে খেলা, এরপর তাদের সম্ভবত ওয়েলসের সঙ্গে খেলা হতে পারে, ম্যাসেডোনিয়া। দুটো ম্যাচ খেলে পার হয়ে তাদেরকে নিশ্চিত করতে, এবং আমি পার্সোনালি খুব করে যে ইতালি থাকুক, মানে ইতালি না থাকাটা মানাটা আসলে খুব কষ্ট। একেবারেই নিশ্চয়ই আমরা চাই, যেটা আসলে আপনি বললেন যে 48 দলের বিশ্বকাপে যদি ইতালি আসলে না থাকে, Yeah. এর চেয়ে দুর্ভাগ্যজনক আসলে আর কিছুই হবে না। আমরা নিশ্চয়ই, আলোচনা তো শুরু হয়ে গেল, আমরা এই লম্বা সময়টা জুড়ে এই আলোচনা আসলে চলতেই থাকবে, নতুন নতুন আপডেট আসবে, কোন দলের কি প্রস্তুতি সবকিছু নিয়ে নিশ্চয়ই আমরা আরো কথা বলবো। তিতুমির অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ ধন্যবাদ যুক্ত আপনাকে থাকার জন্য। জানা।